যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ফাইল নির্ভর হয়ে পড়েছে, এভাবে দেশ চলতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠানের শুরুতেই জিয়াউর রহমানকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় বিএনপির পক্ষ থেকে। পরে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন সহ নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বুদ্ধিজীবীরা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়ার আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করে তার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই। ফাইল নির্ভর হয়ে সকল সমস্যা সমাধান সম্ভব নয়। দেশের জনগণ তাদের পছন্দমতো সরকার গঠন করতে প্রস্তুত বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। গণতন্ত্র সহ জাতির মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি নেতারা। এখন একটি কথা, একটি কাজ, আমাদের জাতির মুক্তির জন্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। পাশাপাশি লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই দাবি ইশরাকের আইনজীবীর। তবে রিটকারীর আইনজীবী বলছেন, আইনিভাবে শপথ নেয়ার সুযোগ আর নেই। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মামলা করে চলতি বছরের ২৭ মার্চ রায় পান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সেই রায়ের প্রেক্ষিতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে গেজেট হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে ১৩ মে হাইকোর্টে রিট করা হয়। পরে শুনানি শেষে ২২ মে রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করে আপিল বিভাগ। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। আদালতের এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। সরকার শপথ পড়াতে বাধ্য বলেও দাবি করেন ইশরাকের আইনজীবী। অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয়তা এসে এটা জনসমক্ষে চলে আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এদিকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের ভেতরে আন্দোলন করেন তার সমর্থকরা।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 5 বছর বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। এ বিষয়ে টোকিওতে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। এতে আরও বলা হয়, বাংলাদেশিদের জন্য ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, অন্তর্বর্তী সরকার জাপানে কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছে। এ সময় এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, বাংলাদেশ থেকে দক্ষ ও মেধাবী জনশ্রমশক্তির জন্য জাপানও উৎসাহী। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেটি। তবে এর প্রভাবে এখনও উপকূলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এদিকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি 3 থেকে 5 ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা, লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। আর মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এক কৃষক মারা গেছেন। উত্তাল বঙ্গোপসাগর, তীরে আছড়ে পড়ছে ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা। লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরমার্টিনে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। 30 থেকে 40 হাজার মানুষ আছে, সব বন্যায় ডুবে যাবে এই বেড়িবাঁধে, যদি বেড়িবাঁধ না হয়। এখন অতি তাড়াতাড়ি এখন একটা ব্যবস্থা নেওয়া উচিত, এখানে আরেক ব্লক ফালানো উচিত, এখানে আরো বস্তা দেওয়া উচিত। ভোলায় জোয়ারের পানি 4 থেকে 5 ফুট উচ্চতা বেড়েছে। এতে ঢালচর, কলাতলির চর, কাজির চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কক্সবাজারে ঝড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মহেশখালীতে জোয়ারের পানিতে মারা গেছেন কৃষক দানু মিয়া। বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ, আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য এই ভোগান্তির মধ্যে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জে সাময়িক বন্যা দেখা দিতে পারে। এছাড়াও শনিবার পর্যন্ত সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি নোয়াখালীতে 168 মিলিমিটার, রাজধানীতে হয়েছে 77 মিলিমিটার। ঘণ্টায় 60 কিলোমিটার বেগে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে উঠে আসে স্থলভাগে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অমাবস্যায় জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ফুট বেশি থাকবে। দক্ষিণ পূর্ব দিকের ফেনী, গোমতী, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি শনিবার পর্যন্ত বাড়বে। ভারী বৃষ্টিতে বিপদসীমার উপরে চলে যেতে পারে জাদুকাটা, খোয়াই, সারিগোয়াইন নদীর পানি। তবে গেল বছরের মতো তীব্র বন্যার শঙ্কা নেই। মুহুরী নদী এবং তার তৎসংলগ্ন নিম্নাঞ্চলে একটা বন্যার পরিস্থিতি আশঙ্কা করছি এবং সেখানে আমরা অ্যালার্ট জারি করেছি। আর এছাড়াও আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়ি নদী, ছোটো ছোটো পাহাড়ি নদী অঞ্চলগুলো রয়েছে, যেমন সারিগোয়াইন, মনু, খোয়াই, তারপর আপনার যদুকাটা, ওসব নদীগুলো আমাদের বন্যার পরিস্থিতি তৈরির মতো একটা আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে ফেনী, চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ 16 জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, যা শনিবার পর্যন্ত সারা দেশে বিস্তার করবে। 8টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত। আগামীকাল সারাদিনই কম বৃষ্টি থাকবে। তো পরের দিন অর্থাৎ 31 থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা
কমবে, অর্থাৎ দেশের ওয়েস্টার্ন সাইডে বৃষ্টিপাতের প্রবণতাটা কমার প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টির পর পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ে, তাই চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এলাকায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুতুড়ে অবস্থা বিরাজ করছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের সেবা। হাসপাতালে আসেননি কোনো নার্স, চিকিৎসক ও কর্মচারী। শুধু জুলাই অভ্যুত্থানে আহত ৬৫ জন ছাড়া অন্য রোগীরাও হাসপাতাল ছেড়েছেন। আর চিকিৎসা নিতে এসে ফিরে গেছেন অসংখ্য রোগী। বুধবার সকাল ১১টার দিকে জুলাই আন্দোলনের আহত রোগীসহ বহির্বিভাগের রোগী ও স্বজনদের সাথে হাসপাতাল কর্মচারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়, যা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। ১ ঘন্টারও বেশি সময় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ায় হাসপাতাল পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনাবাহিনী। এরপরও আন্দোলন অব্যাহত রাখে জুলাইয়ের আহতরা। বুধবার সন্ধ্যায় দফায় দফায় বৈঠকের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় বন্ধ রয়েছে মূল গেট। নিরাপত্তার শঙ্কায় চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মচারীরা যোগ দেয়নি কাজে। আজকে সকাল থেকে লোক আইছে, অনেক লোকই আইছে, আয়া ফেরত গেছে, খোলা নাই, এই কারণে ডাক্তার দোকান নাই। তাহলে বেটারা কি করবে এখানে এই বৃষ্টির ভিতরে? তাই সেই কারণে গেছে গা। না, স্টাফও নাই, কেউই নাই, তো খালি আছে আনসার আছে। রোগীরা যারা আসছে ওরা মানে আইসা এসে ফেরত গেছে, যারা জানে না ওরা আসছে আইসা ফেরত গেছে, কিন্তু ভিতরের পরিস্থিতি জানি না, বলতে পারি না। আমি মানে সকালে আমরা দোকান খোলা ছিল না, আমরা ঘন্টাকে নিয়ে খুলছি। আন্দোলনে আহত রোগীরা হাসপাতালের ভেতরে অবস্থান নিলেও হাসপাতাল কর্মচারীরা না আসায় ক্যান্টিনও ছিল বন্ধ। খাবার ও প্রয়োজনীয় জিনিস না পাওয়ায় কষ্টে রয়েছে ৯ মাস ধরে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতের ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের শুনানি শেষ হয়েছে। ২ জুন রায় ঘোষণা করবে হাইকোর্ট। একই সাথে আরও ৬ আসামি যাবজ্জীবনের আপিলেরও রায় হবে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ রায়ের এর দিন ধার্য করে। এর আগে শুনানিতে সিনহা হত্যায় কক্সবাজার আদালতের দেয়া রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। পরে তার বোন আদালতে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় রায়। সেখানে সিনহা হত্যাকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ দেয় কক্সবাজার আদালত। মেজর সিনহা জীবন দিয়ে আরো অনেকের জীবন রক্ষা করে গেছেন এই সমস্ত খুনিদের হাত থেকে। আমাদের প্রত্যাশা নিম্ন আদালতের রায় বহাল থাকবে, এটা আমরা প্রত্যাশা করি এবং সেই মর্মে আমরা সাবমিশন রেখেছি। চাহিদার তথ্য যাচাইয়ের কারণে এবার কমে গেছে অপ্রয়োজনীয় ৪ কোটি বই ছাপার কাজ। এর ফলে সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। বেশি বই ছাপানোর চাহিদা দিয়ে বেশি মুনাফা হাতানোয় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছেন শিক্ষা গবেষকেরা। বিগত বছরগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বইয়ের চাহিদা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অসাধু শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেই এই বাড়তি চাহিদা। বইয়ের বাড়তি চাহিদার বিষয়ে এবার কঠোর অবস্থানে এনসিটিবি। ৩২টি ভ্রাম্যমাণ দল গঠন করে সরেজমিন তথ্য যাচাই হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা খাতা ও সরবরাহ করা বইয়ের হিসাব মিলিয়ে বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। অপ্রয়োজনীয় চাহিদা বাদ দেয়ায় কমে গেছে প্রায় ৪ কোটি বই ছাপানোর কাজ। আমরা তো নিজে অ্যাপস ব্যবহার করে আমরা কালেক্ট করেছি ডাটাগুলি। আমরা বোর্ডের কাছ থেকে ডাটাগুলি নিয়ে এসেছিলাম, ক্রস চেকিং করে ওখানে কিছু কমিয়েছি। আমরা নির্দেশনা দিয়েছিলাম ফিল্ড পর্যায়ে কড়াকড়িভাবে যে কোনোভাবে যেন বেশি না আসে বই। এনসিটিভির তথ্য অনুযায়ী চলতি বছরের জন্য ৪০ কোটি ১২ লাখ বই ছাপানো হয়। এর মধ্যে গত বছর নতুন শিক্ষাক্রম বাদ দেয়ায় দশম শ্রেণীর জন্য ছাপাতে হয়েছে ৫ কোটি বই, যা আগামী শিক্ষাবর্ষের জন্য এবার ছাপাতে হবে না। জুনের মধ্যে আমাদের সমস্ত প্যাকেজ আপলোড হয়ে যাবে এবং আমরা বাই লাস্ট পার্ট অফ মিড পার্ট অফ নভেম্বর আমরা
বইগুলি আমাদের নির্দিষ্ট যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি পৌঁছার টার্গেটেই কাজ করে যাচ্ছে। শিক্ষা গবেষকরা বলছেন বিগত বছরে অতিরিক্ত চাহিদা দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, কেননা তাদের কারণে কোটি কোটি টাকার অপচয় হয়েছে। সাধারণত এরকম মানে বেশি চাহিদা দিয়ে পেজ মালিক, তারপরে মাঠ পর্যায়ের কর্মকর্তা, তারপরে অন্যান্যরা মিলে এই টাকার এই নাম্বারটা কিন্তু একজ্যাক্ট নাম্বার না। এরা এই যে বাড়তি টাকাটা যে থাকে এরা কিন্তু এটা এক ধরনের ভাগ বাটোয়ারা করে না। এখানে যেই জায়গাটা উচিত হলো সেটা হলো যে এনসিটিবি এটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আগামী বছরের বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও সিলেট দিনাজপুর সীমান্ত দিয়ে 34 জনকে পুশিন করেছে বিএসএফ। সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করে বিএসএফ। ভোর 5টার দিকে উপজেলার নোয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে 8 জন শিশু, 8 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বুধবার রাতে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন নারী ও 2 জন পুরুষ। এনায়েতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের তথ্য যাচাই বাছাই চলছে। বিএনপি কেবল জনগণের স্বার্থে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলে জুলাই আন্দোলনে চোখ হারানো 4 জনকে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, এই সরকার জুলাই আহতদের তাচ্ছিল্য করছে। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো 4 বিস্ফোরণকারীর খোঁজ নেন তিনি। শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি। বুধবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতালের কর্মীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এই জন্য নির্বাচন চাই। 1 জুন বাজারে আসছে 20, 50 ও 1000 টাকার নতুন নকশার নোট। চাহিদা মাথায় রেখে ঈদের আগেই বাজারে আসছে এসব নতুন নোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। ঈদ এলেই চাহিদা বাড়ে নতুন নোটের। চলতি বছর ঈদুল ফিতরে বিভিন্ন জটিলতায় নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই এবার চাহিদা মাথায় রেখে আসছে কোরবানি ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার 3টি নোট। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশা ও সিরিজের 1000, 50 ও 20 টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী 1 জুন থেকে বাজারে ছাড়া হবে। 20 টাকার নোটে 5 ধরনের, 50 টাকায় 8 ধরনের এবং 1000 টাকার নোটে 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। সরকার একই সময়ে সকল প্রকার নোট 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং জব। সিকিউরিটির ব্যাপারে তো তারা কোনো ছাড় দিবে না। হ্যাঁ, মানে সিকিউরিটি অবশ্যই পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, পূর্বে যা যা ছিল তাই থাকবে। নতুন 1000 টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। 50 টাকার নোটে থাকছে আহসান মঞ্জিল এবং অপর পাশে জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্ম সংগ্রামের ছবি। 20 টাকার নোটের এক পাশে কান্তজিউ মন্দির এবং অন্য পাশে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি থাকছে। নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।